তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কর্মীরা যাবে, বিধায়করা যাবে, সাংসদরা যাবে, পার্টি ফান্ডও যাবে। দেখা যাবে হয়তো বাম, কংগ্রেস, তৃণমূল একজোট হবে। অর্থাৎ মানুষের ভোট নিয়ে তারা নেতারা যে কেরিয়ার গোছাচ্ছে এটা খুব স্পষ্ট হয়ে গেল। 1 মাসের মধ্যেই ভোটারদের প্রতারণা। সবচেয়ে ইনসিকিউর ফিল করছে পুরনো বিজেপি কর্মীরা। বিজেপির সবাই সৎ, সবাই ভালো, কেউ চুরি করে না, ওয়াশিং মেশিনে চুবে বেরোলেই সে সৎ। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস মিলে গিয়ে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য, তার সঙ্গে কথা বলবো। শুধু যে তৃণমূল আর কংগ্রেস এক হয়ে কাজ করবে তাই নয়, এমনও কথা শোনা যাচ্ছে যে যে সমস্ত আঞ্চলিক দলগুলি রয়েছে ভারতবর্ষে সেগুলি সব কংগ্রেসের সঙ্গে মিলে গিয়ে অখণ্ড কংগ্রেস তৈরি হবে। তো এই পরিস্থিতি কিভাবে দেখছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আর কোথাও যাওয়ার জায়গা নেই, শেষমেশ কংগ্রেসেই তাকে ফিরতে হবে? এটা শিবসেনা উদ্ধব ঠাকরের সঞ্জয় রাউত কিছুদিন আগে বলেছিলেন। এখন যেভাবে কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে গিয়ে শরদ পাওয়ারের এনসিপি হয়েছে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রয়েছে, এদিকে অন্ধ্রপ্রদেশের জগনের পার্টি হয়েছে, এগুলো সবই কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে গেছে। এখন প্রত্যেকটা পার্টির নিজস্ব সদস্য সংখ্যা ধরে রাখা, অর্থাৎ সাংসদ, বিধায়ক ধরে রাখা অস্তিত্বের সংকট। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সংকট আরও সবচেয়ে বড়। তার কারণ অন্য রাজ্যে একরকম দেখেছি, কিন্তু এই রাজ্যে ভোটে হারার পর 80 জন বিধায়ক রয়েছে, 29 জন লোকসভায় রয়েছে, 13 জন রাজ্যসভায় রয়েছে। এই রকম জায়গার অবস্থা থেকে 1 মাসের মধ্যে দলটা ভেঙে বেরিয়ে গেল। কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কে সন্দীপন সাহা, তাদের এককভাবে কোনো সিম্বল ছাড়া তাদের আলাদা করে নির্দল হিসেবে দাঁড়াতে বলা হোক কলকাতা কর্পোরেশনের কোনো ইলেকশনে, তারা বোধহয় জিততে পারবে না। কিন্তু তারা 60 জন 62 জন পেয়ে গেল। আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে বিজেপির খেলা এর পেছনে রয়েছে। বিশেষ করে যখন ভূপেন্দ্র যাদবের বাড়িতে দিল্লিতে বৈঠক হলো, যাতে শতাব্দী রায়, কাকলি থেকে শুরু করে সবাই রইল এবং তারা এনডিএ ব্লকের দিকে চলে যেতে চাইছে। তারপর আমরা দেখলাম 3 জন রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন, 4 জন ইস্তফা দিলেন, এবং প্রতিদিন এই অবস্থায় যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তিনি এই শুভেন্দু অধিকারীর কাছে দ্বিতীয়বার হারার পর আর কোনো কমান্ড নেই, এবং দলের একটা বড় সেকশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, প্রকাশ্যেই বলছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে চালাতেন একেবারে কর্পোরেট স্টাইলে। হেরে যাওয়ার পর তারা তারা ওইভাবেই চালাচ্ছে, কিন্তু তাদের নেতারা শুনতে চাইছেন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 3টে অপশন আছে। এক, মায়াবতীর মতো টাকা পয়সা নিয়ে, সিম্বল নিয়ে বসে থাকা, এবং এই রাজ্যে যে দলই উঠুক না কেন ওই সিম্বলটাকে ধরে রেখে তিনি ভোট পাবেন, পেলে অন্যরাও জিততে পারবে না, বিজেপিই থাকবে। অথবা তার ওই প্রণব মুখার্জি যেভাবে কংগ্রেস পার্টি করেছিলেন কংগ্রেসে মিলিয়ে দেওয়া, অথবা এইভাবে লড়তে লড়তে ক্ষয়িষ্ণু হয়ে তিনি আবার উঠে দাঁড়াবেন। কিন্তু আমরা জানি রাজনীতিতে শুধুমাত্র ব্র্যান্ড দিয়ে হয় না। যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সিম্বলে 40-41% ভোট পেয়েছে, এই অবস্থাতেও যদি সামনে কোনো ইলেকশন থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় একা ছবি দিয়ে, তাহলেও হয়তো 30% ভোট তার সাথে থাকতে পারে, বলছি আনুমানিক। কিন্তু যদি তার টাকা পয়সাই না থাকে, তিনি যদি একটা র্যালি করতে গেলে আজকের দিনে ছোটোখাটো যদি 5,000 লোকেরও র্যালি করে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা খরচা। একটা বিধানসভা ইলেকশনে একটা সিট লড়তে খুব খারাপ অবস্থায় হলে 25 থেকে 30 লাখ, 40 লাখ টাকা খরচা। একটা লোকসভা লড়তে গেলে 3 কোটি 4 কোটি টাকা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ফান্ডে আমি দেখছিলাম যে এই পর্যন্ত 1,000 কোটি টাকার উপরে রয়েছে, যেটা সিপিএম পার্টির থেকে ঘোষিত ফান্ডের থেকে বেশি। বিজেপির 6,000 7,000, মমতারও 1,000 কোটি টাকা রয়েছে। এইবার যদি সিম্বল চলে যায়, বিধায়ক চলে যায়, সাংসদ চলে যায়, তো অটোমেটিক তারা ইলেকশন কমিশনে গিয়ে দাবি করবে যে আমরাই আসল। যে মুহূর্তে তারা দাবি করবে, তারপরে একটা প্রক্রিয়া আসবে, এই পার্টির ফান্ডটার ওপরে আদালতে মামলা হবে। তখন পার্টি ফান্ডটাকে কি করা হবে না, ফ্রিজ করে দেওয়া হবে। তারপর ঠিক যে কায়দায় আমরা দেখলাম শরদ পাওয়ার ঠিক এইভাবে মমতার মতো তিনি এনসিপি তৈরি করেছিলেন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। সেই পার্টি গড়ে তোলা, তিনি তার ভাই অজিত পাওয়ার ছিলেন, মেয়ে সুপ্রিয়া সুলে রয়েছেন। কিন্তু যখন তারা ভেঙে বেরিয়ে গেল এবং অজিত পাওয়ারের দল, প্রফুল্ল প্যাটেলের গোষ্ঠী, তারা মূল দল হিসেবে স্বীকৃতি পেয়ে গেল, তখন কিছুদিন মামলা মকদ্দমা চলার পরে এনসিপির যে পার্টির ফান্ড, সেটাও কিন্তু পেয়ে গেল অজিত পাওয়ার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কর্মীরা যাবে,
বিধায়করা যাবে, সাংসদরা যাবে, পার্টি ফান্ডও যাবে। তাহলে কি পড়ে থাকবে? ভাইপো আর মমতা ব্যানার্জি কালীঘাটে পড়ে থেকে ওই 30, আরে ভোটে তো লড়তে হবে, র্যালি তো করতে হবে, ঘুরতে তো হবে, কিছুই থাকবে না। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিকল্প কি, এটা মমতাকে ভাবতে হবে। বিকল্পর একটা রাস্তা লোকে বলছে কংগ্রেসে মিলিয়ে দেওয়া, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কংগ্রেসকে ভেঙেছেন, হিরমল করেছেন, মালদায় ভেঙেছেন, মুর্শিদাবাদে ভেঙেছেন, এমনকি বাইরন বিশ্বাস একা জিতেছিল, তাকেও ভেঙে নিয়ে চলে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানকার কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের একটা সেকশন বিশ্বাস করেন। আবার উল্টো দিকে রাহুল গান্ধীদের কি চিন্তা, না 2029-এ যে ইলেকশন আছে, সেই ইলেকশনে যদি বিজেপি 42টার মধ্যে 40টা সিট জিতে যায়, তাহলে রাহুল গান্ধীরা যে আশা করছেন বিজেপিকে কমাবো বা ক্ষমতায় আসবে নন বিজেপি গভর্নমেন্ট, সেটা হবে না। তাহলে একটা সাইজেবল ভোটের দরকার। সুতরাং সেই ভোটটা কংগ্রেসের এখন সে সংগঠনও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সব চলে গেলেও কিছু কর্মী তো থেকে যাবে, যেটা দক্ষিণবঙ্গে কংগ্রেসের এখনো নেই। তাহলে কিভাবে সমঝোতা করা যায়, কি করা যায়, তার একটা প্রক্রিয়া আছে। কিন্তু কেসি বেণুগোপাল খুব স্পষ্টভাবেই বলেছেন আলোচনা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকেও কিছু বলা হয়নি, আলোচনা হয়েছে। এইবার যেটা বলা হয় সেটা তো অনেক সময় হয় না। তো তারা তাদের মধ্যে কি আলোচনা করেছে আমরা কেউই জানি না। একটা ঠিক, এই রাজ্যে অধীর চৌধুরী থেকে প্রদেশ কংগ্রেসের একটা বড় দল, তারা মমতাকে মানতে চাইবে না। আবার প্রদেশ কংগ্রেসেরই আমি কিছু লোকের সুর দেখতে পাচ্ছি, তারা বলছে রাহুল গান্ধীর কাছে যদি আত্মসমর্পণ করে, যদি ভুল স্বীকার করে, তাহলে অসুবিধে নেই। সুতরাং এটা একেবারে এমন নয় যে উড়িয়ে দেওয়া যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এখনো পর্যন্ত যে ভোটটা ধরে রেখেছেন মুসলিমদের যে অংশ, তার সাংসদরা চলে যেতে পারেন, বিধায়করা চলে যেতে পারেন, কিন্তু সেই বিধায়করা কি তার নিজের এলাকায় গেলে প্রোটেকশন পাবে? এই যে দুটো সাংসদ আবু তাহের খান বা খলিলুর রহমান, ইউসুফ পাঠান, ইউসুফ তো গুজরাটে, তারা কি এলাকায় গেলে শান্তিতে থাকতে পারবে? শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে আপনাদের প্রোটেকশনের ব্যবস্থা আমি করে দেবো। এবং এটা খুব স্পষ্ট, এইভাবে নক্কারজনকভাবে কোনো দলের মুখ্যমন্ত্রী বিরোধী দলের সাথে বৈঠক করছেন অন্য জায়গায়, এরকম তো আমরা দেখিনি। এখানে এটা স্পষ্ট হয়ে গেছে, কারুর কাছে আর কোনো লুকোছাপা কিছু নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতেও যে সব জায়গায় তারা বিরোধিতা থাকে, যে জায়গাটা পাবেন সেটাকে ক্যাপিটালাইজ করতে গেলে আমার সমর্থন আছে। কিন্তু আমাকে তো দৌড়াতে হবে, আমাকে স্টেজ বাঁধতে হবে, মাইক ফুঁকতে হবে, পতাকা লাগাতে হবে, ভোটে দাঁড়াতে হবে, তবে না প্রকরণ। সেই টাকাটাও যদি না থাকে, এইবার যদি এটাও চলে যায়, তাহলে কিছুই থাকবে না। এখন লোকে বলবে যে কংগ্রেসে গেলে কি মমতার হাতে টাকা থাকবে? আমি যতদূর শুনছি প্রণববাবু যখন চলে গেছিলেন তখন এটা কোনো রফা হয়েছিল। তো কি করবে না করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে। তবে এইটা নিয়ে সারা দেশেই একটা আওয়াজ উঠেছে, কারণ এখন এই মুহূর্তে যা অবস্থা, তাতে শরদ পাওয়ারের যে 8জন সাংসদ রয়েছেন তাদেরকেও ধরে রাখার মতো অবস্থায় কিন্তু শরদ পাওয়ার নেই। সুতরাং তিনিও যদি মার্চ করান, কি করাবেন না করাবেন তাদের ব্যাপার, আমি তো পলিটিক্যাল পার্টির মুখপত্র নয়। কিন্তু তাহলে হয়তো কংগ্রেস মানে ভাঙানোর পক্ষে মুশকিল, একটা ন্যাশনাল লেভেলে প্রোটেকশন পাবে এইটা। এখন কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কারণ তার সাথে আরএসএস এর লিডারশিপেরও ভালোই সম্পর্ক ছিল, এখন আছে কিনা বলতে পারবো না। বিজেপিরও একটা সেকশনের ভালো সম্পর্ক ছিল, ভোটে হারার পরেও তিনি বলেছেন যে দিল্লির বিজেপি এইরকম নয়। এখন তিনি কি করবেন তিনিই বলতে পারবেন। মানে অখণ্ড কংগ্রেস তৈরি হবে কিনা সেটা সময়ই বলতে পারবে, এখনই কিছু বলা যাচ্ছে না। একদমই না। কংগ্রেসের লিডারশিপের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিমাণ বৈরিতা, এবং মমতা কিছুতেই রাহুল গান্ধীকে কদিন আগেও এই মানতে রাজি ছিল না। এইবার এই প্রধানমন্ত্রী কেন, এই রাজ্যের এই লোকসভা পরে বিধানসভা ইলেকশনেও এসে রাহুল গান্ধী যে প্রচার করলেন মমতার বিরুদ্ধে, মমতারাও তার বিরুদ্ধে বললো, অভিষেক নিজে গিয়ে বললো। ব্যাপারটা এমন একটা জায়গায় হয়ে আছে না, ইট ইজ নট সো ইজি। আবার এতে তো কংগ্রেসের খুব হারানো নেই, কংগ্রেসের হারানোর একটাই যা 2029-এ ইলেকশনে কি হবে। কিন্তু মমতার যদি না এগোয় তাহলে কংগ্রেস এগোবে না, না এগোলে ঘরে বসে থাকবে। এক সময় বিধায়ক গেছে, তখন আমরাই বলেছি কেন বেরোচ্ছেন না, এরপর সাংসদ গেছে, এরপর কল্যাণ ব্যানার্জি মানে ব্যানার্জি একা বললে কি হবে, আমরা দেখলাম পার্থভূমিকের যে পার্টি অফিস ছিল সেটাও গেল, এরপরে বাকিটাও হাতছাড়া হয়ে যাবে, কোষও হয়তো সিগনেটারি মমতা বা সুভাষিস যারা আছে সেটাও হাতছাড়া হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না, আমও যাবে ছালাও যাবে। এখন এরপরে উনি কি করবেন সেটা ওনাকেই ভাবতে হবে। এদিকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে মানে বারবার সিআইডি তলব করছে, নোটিশ ধরাতে যাচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো অনেকদিন ধরেই অনেক কিছু অভিযোগ ছিল। অভিযোগগুলোকে বিজেপি লিঙ্গার করেছে, কোনো ব্যবস্থা নেয়নি। এখন যেটা হয়েছে যে হেরে যাওয়ার পরে লোকের কাছে চোর 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 একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া, যে পুরো তৃণমূল পার্টিটাই সবাই চোর, অভিষেক ব্যানার্জিও চোর, এবং সেটাকে করাবরেট করছে ইসিআইডির নোটিশ। যার ফলে জনমানসে এমন একটা হচ্ছে বিজেপির সবাই সৎ, সবাই ভালো, কেউ চুরি করে না, ওয়াশিং মেশিনে চুবে বেরোলেই সে সৎ। আর উল্টো দিকে র্যাঙ্ক অ্যান্ড ফাইল তৃণমূলের চোর, অভিষেক ব্যানার্জিকে যে কারণে প্রতিদিন ধরানো হচ্ছে নোটিশ। সুতরাং এটা চলতেই থাকবে, এটা আপাতত বন্ধ হবে বলে মনে হচ্ছে। কিন্তু কিছু কিছু যারা বিক্ষুব্ধ গোষ্ঠীতে নাম লেখাচ্ছেন ভাবাই যাচ্ছে না। আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাও বললেন, সায়নী ঘোষ, তিনি তো একদম মমতা ব্যানার্জির রেপ্লিকা হিসেবে উঠে আসছিলেন, যেভাবে শাড়ি পরিহিত, তার টিপ, একেবারে চপ্পল, সেই লুকটাকে একেবারে ক্রিয়েট করছিলেন নিজের মধ্যে। এখন দেখা যাচ্ছে সব চেঞ্জ, জিন্স টি শার্টে তাকে বেরোতে দেখা যাচ্ছে, এয়ারপোর্ট থেকে দৌড়ে তিনি গাড়িতে উঠে পড়ছেন, কোনো মন্তব্যই করতে চাইছেন না সংবাদ মাধ্যমের কাছে। কি বলবো, এই সায়নী ঘোষ তো সিপিএম পার্টির সমর্থক ছিল। তার ছবি ব্যান যখন হয়েছিল অনিক দত্তের প্রতিবাদ করে মমতা ব্যানার্জির নামে বলেছিল, আবার সেই সায়নী চলে গেল তৃণমূল ফোল্ডে। তো আবার বিজেপির ফোল্ডে চলে যাবে। এরা এরা তো নিজের কেরিয়ার দেখে, এরা তো হচ্ছে পলিটিশিয়ানের থেকে অনেক আগে এরা নিজের ফিল্মের কেরিয়ার দেখছে। তো সেই কারণে চলে যেতে পারে। এবং এর ওপর বোঝা গেল যে অভিষেক ব্যানার্জি, এই তো মমতা ব্যানার্জি নতুন যে দল করলো, তাদের যুব নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল সায়নীকে, কিভাবেই তিনি দিলেন, ফোন করে রাজি করিয়ে দিয়েছিলেন না নিজে থেকেই ঘোষণা করেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন। তবে এরা অত্যন্ত কেরিয়ারিস্ট, এরা তো ইডিওলজির কারণে দলটা করেনি। দেখুন, যারা ইডিওলজির কারণে করেছিলেন বা মমতার সঙ্গে ছিলেন, মদন, তারপরে মিত্র, আহ, আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি, তারা সকলেই রয়েছে। কিন্তু এই যে একের পর এক বিধায়করা, সাংসদরা সবাই হাত ছেড়ে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ভোট দিয়েছেন, তারাও কি কনফিডেন্স লুজ করতে পারে? তারা শুধু না, সবচেয়ে কনফিডেন্স লুজ করছে যারা বিজেপিকে ভোট দিয়েছিল। তারা বলছে, আমার কাছে বহু মানুষের ফোন এসছে, গরিব মানুষ একেবারে, মানে যারা রোজ আনে দিন খাওয়ার অসংগঠিত শ্রমিক, তারা একটা বড় সেকশন বিজেপিকে ভোট দিয়েছিল। তারা বলছে যে সব তৃণমূলের এই চোরগুলোই যদি আবার বিজেপিতে চলে যায় তাহলে কি সাধু হয়ে গেল, তাহলে কেন আমরা ভোট দিলাম। তৃণমূলের এই এদেরকে যারা ভোট দিয়েছিল তারা যেরকম হতাশ হচ্ছে, বিজেপির যারা বিজেপিকে ভোট দিয়েছিল 45% মানুষ, তার মধ্যে অন্তত 5-7%, 10% মানুষ তো অলরেডি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। অর্থাৎ মানুষের ভোট নিয়ে তারা, নেতারা যে কেরিয়ার গোছাচ্ছে, এটা খুব স্পষ্ট হয়ে গেছে বাংলার মানুষের কাছে। অন্য রাজ্যে হতো, কিন্তু বাঙালি এইরকম খোলাম অবস্থা দেখেনি। 1 মাসের মধ্যেই ভোটারদের প্রতারণা, সেটা পরিষ্কার হয়ে গেল। সবচেয়ে ইনসিকিউর ফিল করছে পুরনো বিজেপি কর্মীরা। তারা ভাবছে ওরাই যদি চলে আসে, যাদের বিরুদ্ধে আমি 1 মাস আগে চিৎকার করেছি, যাদের বিরুদ্ধে বলে আমি 5 বছর ধরে মার খেয়েছি, জেল কেটেছি, 10 বছর ধরে বলছি, তারাই যদি এসে আবার সব জায়গায় ভরে যায়, তাহলে আমার কি লাভ হলো। তো এটা ভয়ঙ্কর অবস্থা, মানুষের কাছে প্রতারণা এটা বলা চলে। ভোটারদের সঙ্গে হ্যাঁ, যারা দল ভেঙে চলে যাচ্ছেন তারাও প্রতারণা। আবার বিজেপি যারা অন্য কথা বলেছেন, অথচ এদেরকে নেওয়ার ব্যাপারে কত কথা শ্রমিক ভট্টাচার্য বলছিল, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার আর কিছু বলছেন? তারা তো বলছেন না, বলতে পারছেন না, কোথাও থেকে একটা তাদের বলি বন্ধ হয়ে গেছে। সুনীল বালসন তো ইতিমধ্যে বলেছেন যে একে নেব না ওকে নেব না বললে হবে না। তো বলেই দিয়েছে সুনীল বলসান। আর সুনীল বলসান যে বলেছে, এইটা নিশ্চয়ই সুনীল বাবুর কথা নয়, এইটা আরো ওপর থেকে যে দুজন গুজরাটি দেশ চালাচ্ছেন তাদের পক্ষে বার্তা এসছে, তাই বলেছেন। তো সেটা যখন নিচের লেভেল অব্দি, ডাউন দি লাইন নামছে, তখন যে পাড়ার কাউন্সিলর এই যাদের বিরুদ্ধে রাগ করে পচা ডিম ছুটছে দেখা যাচ্ছে। আমি তো দেখলাম 2-3 জন উত্তর 24 পরগনায় যারা গ্রেপ্তার হয়েছেন বলে সারা সময় প্রতিষ্ঠিত মিডিয়া চ্যানেল চিৎকার করলো সারাদিন, তার বেরিয়ে আসার পর দেখছি তারা বিজেপির বিধায়কদের পাশাপাশি ঘুরছে, সেটিং হয়ে গেছে। এতে এখনই যদি হয় তাহলে আর 6 মাস বাদে কি দাঁড়াবে। যাই হোক, পশ্চিমবঙ্গের নির্বাচন তো হয়ে গেছে, আগামী 5 বছর আপাতত কিছু করার নেই, কিন্তু সামনের যে 2029-এর লড়াই আপনিও বলছিলেন, সেদিকেই সেই বিষয়টাই ভাবছে কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা। তাহলে সে অর্থে এই যে ইন্ডিয়া জোট, তার সমীকরণটা কি হবে যদি এই তৃণমূল কংগ্রেস চলে আসে?
তাহলে কি বামেরা থাকতে চাইবে? কারণ তৃণমূলের বিরুদ্ধে তো তারা সব সময় বিরোধিতা করেছে, সরব করেছে। এমনি বামেদের সাথে কংগ্রেসের কোনো জোট হবে না, আমি আগেও বলেছিলাম, হয়নি, এবারও হয়নি। কারণ বামেদের ভবিষ্যৎ সত্যি সত্যি তারা হয়তো ক্যাডাররা চেষ্টা করছেন, কিন্তু কংগ্রেসের এখন যারা কর্মী আছেন তারা কি চাইবেন বামেদের সাথে যাওয়ার? তারা চাইবেন না। আর তৃণমূলের যে ভাঙনটা হবে তারা তো অনেক বেশি ক্লোজ টু কংগ্রেস, তারা বামেদের দিকে যাবে না। আর বামেদের যে অংশটা ছিল হিন্দু, পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু এবং হিন্দু লোকেরা, তারা তো চলে গেছে বিজেপিতে। আর বামেদের যে মুসলিম অংশ পড়েছিল তাদের একটা বড় সেকশন চলে গেছিল মমতার দিকে। এইবার যদি তাদের কিছু অংশ হয়তো বামেদের দিকে যাবে, যে কারণে ফলতায় তাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। কিন্তু বামেদের সাথে কংগ্রেসের আপাতত এরপরে পুরসভা ইলেকশন আছে, পঞ্চায়েত ইলেকশন আছে, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া সব কর্পোরেশন ইলেকশন আছে। বামেদের সাথে আদৌ কতটা কংগ্রেসের জোট হবে, কি হবে, এটা পুরো অনিশ্চিতের চলে গেছে। কারণ কেরালায় বাম বা সিপিএম কে সরাসরি হারিয়ে একেবারে দুর্মুষ করে দিয়ে কংগ্রেস জিতেছে, এবং সেই ক্ষেত্রে এমন তিক্ততার একটা জায়গায় গেছে যে সেই আবার এই রাজ্যে সিপিএম এর সাথে কংগ্রেসের জোট হবে, এ প্রশ্নটা সুদূর পরা হতো। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হবে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে ব্যাগে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে এত মামলা মকদ্দমা, এখনো তো মমতার বিরুদ্ধে নেই, হ্যাঁ, সেটাকে কংগ্রেস রাজি হবে কিনা, সেগুলো তো পরেকার প্রশ্ন, সর্টেড আউট হবে। প্রশ্ন, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না, সর্বভারতীয় ক্ষেত্রে লড়াইয়ের জন্য এই যে 2029-এর নির্বাচন, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ইন্ডিয়া জোট কি থাকবে? আর তাহলে হ্যাঁ, ইন্ডিয়া জোট তো থাকবেই। বামেরা থাকবে? বামেরা কতটা প্রথম কথা, বামেদের সাথে কোথায় হয়েছে? রাজস্থানে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, একটা সিট পেয়েছিল সিপিএম, তাহলে ওখানে একটা সিটে হয়তো অ্যাডজাস্টমেন্ট হবে রাজস্থানে। আর ডিএমকে যে ফোল্ডে তারা ছিল, কংগ্রেস ছিল, সিপিএম সিপিআই কংগ্রেস যে ছিল, তারা তো এবার বেরিয়ে এসে বিজয়কে সাপোর্ট করে দিল। দুটো বাম দলই করেছে, কংগ্রেসও করেছে, সিপিএমও করেছে। তাহলে ওইখানেতে ডিএমকে ফোল্ড থেকে বেরিয়ে এসে কংগ্রেস আর এরা ওই রাজ্যে একরকম, কেরালায় কেউ কাউকে ছাড়বে না। সুতরাং পশ্চিমবঙ্গে বামেদের তো একটা মাত্র বিধানসভা কেন্দ্র, বামেদের আন্দোলনে আছে, আবারও বলছি, তাদের মধ্যে সততাও আছে, কিন্তু তাদের হাতে কি ভোট আছে সেভাবে? তাদের এখনো কি জনসমর্থন সেভাবে আছে? হতে কবে হবে, কি হবে, কেউই কিছু জানেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গলে গেলেও একেবারে ওই মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডের ভোটটা তো একেবারে 40 থেকে কমে 5% এসে দাঁড়াবে না, কমতেও তো সময় লাগবে। সুতরাং কংগ্রেস সেটাকে ক্যাপিটালাইজ করার একটা তাদের মাথার মধ্যে থাকবে, যে 40, 45, 30, 35 যাই হোক, আমি ধরে নাও 10%, 15%, 25%, তো সেটা তো বামেদের থেকে বেশি থাকবে। কংগ্রেস সেটা হয়তো ভাবছে কোনো কারণে কিছু কিছু সিট যাতে কোনোভাবেই না যায়। এবার এত আর্লি বলা সম্ভব নয়। তবে মানে কংগ্রেসের সারা দেশের ক্ষেত্রে যদি বলা যায়, কংগ্রেসের সাথে উত্তরপ্রদেশে নিঃসন্দেহে সমাজবাদী পার্টির জোট হবে, লালুর দলের সাথে বিহারে জোট হবে, ঝাড়খণ্ডে যদি হেমন্ত সোরেন জেলে না যায় বা আরো ভয় না দেখায় তাদের সাথে জোট হবে, উড়িষ্যায় কংগ্রেস নিজেই লড়বে, আমি শুনছি সেখানে বিজু জনতা দলের সাথে তাদের একটা কথাবার্তা চলছে, অন্ধ্রপ্রদেশে জগনের সাথে একটা কথাবার্তা চলছে, তেলেঙ্গানায় কংগ্রেস নিজেই আছে, কর্ণাটকে কংগ্রেস নিজেই আছে, কেরালায় কংগ্রেস নিজেই আছে, তামিলনাড়ুতে নিশ্চয়ই টিভিকে বা কারোর সাথে একটা আলোচনা হবে, এবার মধ্যপ্রদেশে কংগ্রেস নিজেই আছে, ছত্তিশগড়ে কংগ্রেস নিজেই আছে, মহারাষ্ট্রে ওই ঠিক শরদ পাওয়ারের ওরা মিলবে কি মিলবে না, আর তার সাথে উদ্ধব ঠাকরে তো থাকবেই, একটা জোট হবে। তো সেই ক্ষেত্রে কংগ্রেস একটা জোটবদ্ধভাবে ইলেকশনে যাবে, এটা বোঝা যাচ্ছে। এখন সেইটা কিভাবে যাবে, বৃহত্তর কংগ্রেস হবে কিনা, একটা এত তাড়াতাড়ি তো মার্চ হয় না, নিশ্চয়ই কথা কিছু হয়েছে। আমি কংগ্রেসেরই যারা দিল্লির কভার করেন সাংবাদিক, তাদের কাছ থেকেই শুনেছি, একেবারে ডিপ সোর্স যাদের আছে, প্রাইমারিলি কিছু কথা হয়েছে, সেটা একেবারেই প্রাইমারিলি নিশ্চয়ই কিছু বার্তা এসছে, যে কারণে প্রদেশ কংগ্রেসের এখানকার যিনি সভাপতি শুভঙ্কর সরকার, তিনি অন ক্যামেরা বলেছেন, আমি শুনেছি, যে যদি উনি রাহুল গান্ধীকে কেউ মেনে নেয়, যদি কংগ্রেসকে কেউ মেনে নেয়, অতীতের ভুল স্বীকার করে, তাহলে আসতে পারেন। এমনকি আমি অধীর চৌধুরী, যিনি মমতার প্রচন্ড তীব্র বিরোধী, তিনি পর্যন্ত একই রকম কথা বলেছেন, অনেকটা বলেছেন উনি যদি ভুল স্বীকার করেন পাবলিকলি বলুন, তারপরে ভেবে দেখবো। তার মানে
আগে অধীর চৌধুরীর যে স্ট্যান্ড ছিল সেখান থেকে 5-7% হলেও তো তিনি ডাউন হয়েছে। সুতরাং কি হবে এটা সময় বলবে। আমি একটা কথা বলতে পারি, 2016-য় যে জোট হয়েছিল বাম কংগ্রেসে, সেই জোটের খবর আমি তৎকালীন আনন্দবাজার পত্রিকায় হতে পারে সম্ভাবনা লিখেছিলাম, ভেতরে পাতায় ছাপা হয়েছিল। সেটা হওয়ার একটা অদ্ভুত প্রকরণ ছিল। সেটা আব্দুল মান্নানের সাথে কথা হতো আমার। আব্দুল মান্নান একটা প্রোগ্রামে শ্যামল চক্রবর্তীকে আসতে বলেন, সেটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের পেছন দিকে একটা ঘর আছে, সেইখানে তারা কথা বলে। ফলে আমি দেখতে পাচ্ছিলাম একটা কি সামথিং ইজ কুকিং আপ, এবং সেইটা আবার দিল্লি থেকে হয়। কেউ ভাবেনি এটা হবে। যখন আমি বলতাম যে এটা হতে পারে, সিপিএম লোকেরাও বিশ্বাস করতো না, বাট ইট হ্যাপেন্ড। তো আমি তারপরে এই এক সময় মমতার বাড়িতেও বলেছি, এক সময় আলিমুদ্দিন স্ট্রিটের সাংবাদিকদেরও বলেছি, যেদিন মমতা হেরে যাবে দেখা যাবে হয়তো বাম কংগ্রেস তৃণমূল একজোট হবে। সময় এগুলো ঘটায়। সময়ের হ্যাঁ, কেউ কিচ্ছু জানে না কি হবে না হবে। সুতরাং মানুষ পলিটিক্যাল পার্টি করে ইডিওলজি, আর তার সাথে নিজের অস্তিত্ব রক্ষা। এবার অস্তিত্ব রক্ষার স্বার্থে হতেই পারে। সেটা যদি দেখে যে পজিটিভ হলো তাহলে চলবে, যদি দেখে পজিটিভ হলো না তাহলে লোকে তখন আবার আলাদা হয়ে যায়। এ তো সারা পৃথিবী জুড়ে এই খেলা চলছে, এ তো নতুন কিছু নয়।